সম্পর্ক নিয়ে বিভ্রান্তি বা মানে হতাশা এটা আমাদের অনেকেরই জীবনের একটা অংশ। ভালোবাসা খুঁজতে গিয়ে মন ভাঙার অভিজ্ঞতা তো আমার মনে হয় কমবেশি সবারই হয়। একদম। কিন্তু আজ আমরা এমন একটা দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করব যা এই চিরচেনা অনুভূতিগুলোকে একেবারে অন্য চোখে দেখে। আমাদের হাতে থাকা সূত্রগুলো প্রায় ২০০ বছর আগের দার্শনিক আর্থার শোপেনহাওয়ারের কিছু ধারণাকে আজকের দিনের প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে। ঠিক। তবে শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো, শোপেনহাওয়ারের দর্শন কিন্তু বিশাল আর বেশ জটিল। অবশ্যই। আজ আমরা তার পুরো ফিলসফি নিয়ে কথা বলতে আসিনি, বরং আমাদের হাতে থাকা সূত্রগুলো তার দর্শনের একটা বিশেষ আধুনিক এবং বেশ বিতর্কিত একটা ব্যাখ্যা তুলে ধরেছে, যেটা মূলত অনলাইন কমিউনিটিতে বেশ জনপ্রিয়। আচ্ছা। আমাদের আজকের লক্ষ্য কিন্তু এই ব্যাখ্যাটিকে গ্রহণ বা বর্জন করা নয়, বরং এর গভীরে গিয়ে বোঝা কেন এই ধারণাগুলো অনেকের কাছে এত আকর্ষণীয় আর একই সাথে আনসেটলিং মনে হয়। চমৎকার একটি সূচনা। তাহলে চলুন এই নির্দিষ্ট ব্যাখ্যাটির গভীরে প্রবেশ করা যাক। আলোচনার একদম কেন্দ্রে যে ধারণাটা আছে তা হল প্রেম কোনো আধ্যাত্মিক বা স্বর্গীয় অনুভূতি নয়, বরং প্রকৃতির এক নির্মম জৈবিক চাল। এর মানেটা ঠিক কি? এর মানে হচ্ছে গিয়ে, যখন আমরা কারোর প্রতি তীব্র আকর্ষণ অনুভব করি, শোপেনহাওয়ারের এই ব্যাখ্যা অনুযায়ী আমাদের মস্তিষ্ক আসলে কোনো আত্মার সংযোগ খুঁজছে না। খুঁজছে না। না, বরং অবচেতন মনে সে কিছু কঠিন হিসাব কষছে। যেমন ধরুন, জেনেটিক সামঞ্জস্য, উর্বরতা এবং ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার সম্ভাবনা। প্রেম এখানে একটা নেশার মতো, একটা মায়া, যা প্রকৃতির আসল উদ্দেশ্য প্রজনন, সেটা সাধন করার জন্য তৈরি হয়েছে। এক মিনিট। তাহলে উনি বলতে চাইছেন যে মানব ইতিহাসের সবচেয়ে বড় আর্ট, সাহিত্য বা সঙ্গীতের অনুপ্রেরণা, ভালোবাসা, সেটা আসলেই শুধুই একটা বায়োলজিক্যাল কৌশল। হ্যাঁ, একদম। আর এটাই এই দর্শনের সবচেয়ে বড় ধাক্কা। সূত্রগুলো বলছে এই আকর্ষণটা একটা ক্ষণস্থায়ী রাসায়নিক বিক্রিয়ার মতো। এর প্রভাব ততক্ষণই থাকে যতক্ষণ প্রকৃতির উদ্দেশ্য পূরণ না হয়। উদ্দেশ্য শেষ, আবেগও শেষ। আর এই কারণেই কি অনেক সম্পর্ক হানিমুন পিরিয়ড শেষ হওয়ার পর আর আগের মতো থাকে না? ঠিক তাই। আবেগ ফুরিয়ে গেলে যে বিচ্ছেদ হয়, সেটাকে কোনো দুর্ঘটনা হিসেবে না দেখে বরং প্রকৃতির ডিজাইন হিসেবে দেখা হচ্ছে এখানে। এটা একটা খুবই মানে যান্ত্রিক আর হতাশাবাদী দৃষ্টিভঙ্গি। কিন্তু এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী সঙ্গী নির্বাচনের প্রক্রিয়াটা তাহলে কিভাবে কাজ করে? সূত্রগুলো এ বিষয়ে কি বলছে? সূত্রগুলোর মূল বক্তব্য হল, এই নির্বাচনে যুক্তি বা নৈতিকতার স্থান খুব কম, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। তারা একটা প্রাচীন জৈবিক প্রোগ্রাম দ্বারা চালিত হয়, যা তাদের নিরাপত্তা, সামাজিক মর্যাদা আর সেরা জিনের দিকে ঠেলে দেয়। এর মানে কি নারীরা সচেতনভাবে এটা করে? না, সেটাই তো পয়েন্ট। এটা তাদের প্রবৃত্তির অংশ, কোনো সচেতন সিদ্ধান্ত নয়। এই ধারণাটা বেশ বিতর্কিত। যেমন আমাদের হাতে থাকা একটি আর্টিকেলে ডেটিং অ্যাপের উদাহরণ দেওয়া হয়েছে। বলা হচ্ছে সেখানে প্রায় ৮০% নারী ওপরের সারির ২০% পুরুষের দিকেই আকৃষ্ট হয়। শোপেনহাওয়ার তো আর ডেটিং অ্যাপ দেখে যাননি, কিন্তু তার মূল ধারণা নারীরা সবসময়ই মানের ঊর্ধ্বগামী তাকে প্রাধান্য দেয়, এই আধুনিক উদাহরণ দিয়ে তাকে সত্যি প্রমাণের চেষ্টা করা হয়। ঠিক। তবে এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে। কেউ তর্ক করতেই পারেন যে এটা শাশ্বত জীববিজ্ঞান নয়, বরং ডেটিং অ্যাপের ডিজাইনের ফল, যা বাহ্যিক কিছু গুণকে বেশি গুরুত্ব দেয়। রাইট। কিন্তু শোপেনহাওয়ারের দর্শনের এই আধুনিক পাঠকরা বলবেন, প্ল্যাটফর্ম বদলেছে, কিন্তু খেলার মূল নিয়ম ওই মূল ড্রাইভগুলো একই রয়ে গেছে। বেশ, তাহলে যদি ভালোবাসা একটা জৈবিক ফাঁদ হয় আর সঙ্গী নির্বাচন একটা প্রাচীন প্রোগ্রামিং দিয়ে চলে, তবে এখান থেকেই সেই বহু প্রচলিত প্রশ্নটা আসে, যা আমাদের সূত্রগুলোতে বারবার উঠে এসেছে: কেন তথাকথিত ভালো ছেলেরা প্রায় হেরে যায়? চমৎকার প্রশ্ন। আর এই দর্শনে এর একটা খুব সরল কিন্তু নির্মম ব্যাখ্যা আছে। সূত্রগুলো থেকে সরাসরি বললে, মেয়েরা ভালো মানুষের প্রেমে পড়ে না, তারা শক্তির প্রেমে পড়ে। শক্তি? এখানে শক্তি বলতে কি শুধু শারীরিক ক্ষমতা বোঝানো হচ্ছে? না, একেবারেই না। এটা হতে পারে সামাজিক শক্তি, একজন মানুষের প্রভাব বা নেটওয়ার্ক। হতে পারে আর্থিক শক্তি, তার সম্পদ বা স্থিতিশীলতা। অথবা মানসিক শক্তি। মানসিক শক্তি যেমন?
যেমন তার আত্মবিশ্বাস, নিজের লক্ষ্যে অটল থাকার ক্ষমতা। যে ছেলেটি মনে করে শুধু ভালো ব্যবহার, সেবা বা আত্মত্যাগ দিয়ে ভালোবাসা পাওয়া যাবে, সে আসলে খেলার নিয়মটাই বোঝেনি। কেন? কারণ প্রকৃতিগতভাবে নারীরা এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যার সেবা করার মতো কোনো প্রয়োজনই নেই। সে নিজেই স্বয়ংসম্পূর্ণ। এখানেই কি ওই দখলে ট্র্যাজেডি বা ট্র্যাজেডি অফ পজেশন ধারণাটা আসছে? আমি দেখলাম সূত্রগুলোতে এই বিষয়টার উপর খুব জোর দেওয়া হয়েছে। ব্যাপারটা কি? হ্যাঁ, ধারণাটা হলো আসল আকর্ষণ বা রোমাঞ্চ কাউকে পাওয়ার মধ্যে থাকে না, থাকে তাকে জয় করার প্রচেষ্টার মধ্যে। কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলে, তখন মেয়েটির অবচেতন মন ধরে নেয় যে চ্যালেঞ্জ শেষ, খেলা শেষ, বায়োলজি তখন পরবর্তী ধাপে যেতে চায়। তার মানে যে ছেলেটি নিজের জগৎ বিসর্জন দিয়ে একটি মেয়েকে তার পৃথিবী বানিয়ে ফেলে, সে অজান্তেই নিজের আকর্ষণ হারিয়ে ফেলে। ঠিক তাই, অতিরিক্ত মনোযোগ বা গুরুত্ব দেওয়াটা এখানে হিতে বিপরীত হতে পারে। তার মানে ভালোবাসা এখানে কোনো রূপকথা নয়, বরং একটা দর কষাকষি। একদম। আর যে দুর্বল অবস্থান থেকে দর কষাকষি করে, তার হারার সম্ভাবনাই তো বেশি। এখানে দোষটা মেয়েদের নয়, প্রকৃতির। যে ছেলে এই নিয়মটা বুঝতে পারে, সে অভিযোগ করার বদলে নিজের কৌশল বদলাতে শুরু করে। এই ক্ষমতার ভারসাম্যের ধারণাটা বেশ জটিল। সূত্রগুলো বলছে আধুনিক সম্পর্কে নারীদের হাতেই নাকি চূড়ান্ত ক্ষমতা, কারণ প্রকৃতি তাদের নির্বাচক বা সিলেক্টর হিসেবে তৈরি করেছে। এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই। দেখুন, বিবর্তনের ধারায় নারীর সন্তান ধারণ এবং পালনের ঝুঁকি পুরুষের চেয়ে অনেক বেশি। তাই সঙ্গী নির্বাচনে তাদের অনেক বেশি সতর্ক থাকতে হয়। তারা সেরা জিন এবং সবচেয়ে নির্ভরযোগ্য পুরুষকে বেছে নিতে চায়। কারণেই প্রকৃতি তাদের বাছাইকর্তার ভূমিকায় রেখেছে। ঠিক। আর পুরুষদের ভূমিকা হলো নিজেকে সেই নির্বাচনের যোগ্য প্রমাণ করা। সূত্রগুলোতে একটা বেশ বিতর্কিত ধারণা দেয়া হয়েছে যে একজন নারীর সামাজিক মূল্য নাকি বয়ঃসন্ধিতেই শীর্ষে পৌঁছায়, কিন্তু একজন পুরুষকে সারা জীবন সংগ্রাম করে নিজের মূল্য তৈরি করতে হয়। এটা একটা বেশ কঠিন এবং একপেশে ধারণা, কিন্তু এই ক্ষমতার খেলাটা আসলে কিভাবে খেলা হয়? সূত্রগুলো কিছু নির্দিষ্ট মানসিক কৌশলের কথা বলছে, যেগুলোকে টেস্ট হিসাবে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এবং এটা আলোচনার সবচেয়ে কৌশলগত অংশ। সূত্রগুলো বলছে যেখানে শারীরিক শক্তি কম, সেখানে টিকে থাকার জন্য মানসিক বুদ্ধিমত্তা সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। আচ্ছা। আর নারীরা পুরুষের মনস্তত্ত্ব, তার দুর্বলতা, শক্তি, এগুলো বোঝার ক্ষেত্রে অনেক বেশি পারদর্শী। তারা মাইক্রো এক্সপ্রেশন, গলার স্বরের পরিবর্তন, এগুলো খুব সহজে ধরতে পারে। এই প্রেক্ষাপটে কিছু টেস্টের কথা বলা হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝালে ভালো হয়। ধরা যাক ফ্রেম টেস্টের কথা। এটা বাস্তবে কেমন হতে পারে? এটা কি এমন যে একজন ইটালিয়ান খেতে চাইল, আর একজন থাই, আর শেষ পর্যন্ত কার কথা থাকে সেটা দেখা? একদম ঠিক ধরেছেন। এটা এত সহজও হতে পারে। ফ্রেম মানে হলো আপনার বাস্তবতা, আপনার সিদ্ধান্ত, আপনার জগৎ। ফ্রেম টেস্ট হলো এটা পরীক্ষা করা যে আপনি আপনার নিজের সিদ্ধান্তে কতটা অটল থাকেন। ও আচ্ছা। ধরুন আপনার জিমে যাওয়ার পরিকল্পনা আছে, কিন্তু আপনার সঙ্গিনী হঠাৎ আবদার করল সিনেমা দেখতে যাওয়ার। আপনি কি নিজের রুটিনকে গুরুত্ব দেবেন, নাকি আবেগের কাছে নতি স্বীকার করে সব ফেলে ছুটে যাবেন? বারবার আবেগের কাছে হার মানাটা এই দর্শন অনুযায়ী দুর্বলতার লক্ষণ। যা ধীরে ধীরে আকর্ষণ কমিয়ে দেয়। বোঝা গেল এটা আসলে সঙ্গীর মানসিক দৃঢ়তা পরীক্ষা করার একটা উপায়। এর পাশাপাশি তো কমপ্লায়েন্স টেস্ট বা ইনভেস্টমেন্ট টেস্টের কথাও বলা হয়েছে। সংক্ষেপে যদি বলেন। কমপ্লায়েন্স টেস্ট হলো এটা দেখা যে একজন পুরুষ তার জন্য কতটা নিয়ম ভাঙতে বা নিজেকে বদলাতে রাজি। আর ইনভেস্টমেন্ট টেস্ট মাপে কে সম্পর্কের জন্য বেশি খাটছে বা বেশি ছুটছে। যদি সবসময় পুরুষটি ফোন করে, প্ল্যান করে বা সব ছাড় দেয়, তাহলে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যায়। কিন্তু এগুলো তো কোনো সচেতন চক্রান্ত নয়। না না, এগুলো হলো একজন নারীর অবচেতন মনের ফিল্টার, যা দিয়ে সে একজন পুরুষের মানসিক শক্তি যাচাই করে। এই সব কিছুর পেছনে যে মূল ধারণাটা কাজ করছে সেটা বেশ আনসেটলিং। সূত্রগুলোতে একটা লাইন ছিল, মেয়েরা সেই ছেলেদের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যাদের তাদের প্রয়োজন নেই। এটা তো আমাদের শেখানো ভালোবাসার ধারণার একেবারে উল্টো। এবং এটাই এই দর্শনের সবচেয়ে অন্ধকার সত্য বলে মনে করা হয়। যেই মুহূর্তে একজন পুরুষ কোনো নারীকে তার সুখ, শান্তি বা অস্তিত্বের একমাত্র কারণ বানিয়ে ফেলে, সেই মুহূর্তে নারীটি তার প্রতি সম্মান হারাতে শুরু করে। কারণ প্রয়োজনীয়তা বা নিডিনেস
হল নিম্নমূল্যের সবচেয়ে বড় লক্ষণ। তার মানে এই নয় যে মেয়েরা খারাপ ব্যবহার পেতে চায়। না, ব্যাপারটা তা নয়, বরং তারা জন্মগতভাবেই এমন সঙ্গী খোঁজে যে মানসিকভাবে শক্তিশালী এবং স্বাবলম্বী। শোপেনহাওয়ারের দর্শনের এই ব্যাখ্যায় এই পরিস্থিতিকে দুর্বলের সহ্যতান্ত্র বা টিরানি অফ দ্য উইক বলা হয়েছে। এই টার্মটা বেশ শক্তিশালী। এর মানে কি? এর একটা সহজ উদাহরণ হতে পারে। ধরুন, একটা শিশু জানে যে সুপারমার্কেটে চিৎকার করে কাঁদলে তার বাবা মা তাকে খেলনা কিনে দিতে বাধ্য হবে। শিশুটি শারীরিকভাবে দুর্বল, কিন্তু সে তার আবেগ বা দুর্বলতাকে ব্যবহার করে শক্তিশালী প্রাপ্তবয়স্কদের নিয়ন্ত্রণ করছে। সম্পর্ককেও একইভাবে দেখা হচ্ছে, যেখানে একজন তার আবেগ, কান্না বা মন খারাপকে ব্যবহার করে অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাকেই বলা হচ্ছে দুর্বলের স্বৈরতন্ত্র। আর যে পুরুষ এই মানসিক ফাঁদে পা দেয় সে দাসে পরিণত হয়। একদম। আর যে এই খেলাটা বুঝতে পারে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে। ঠিক আছে, এতক্ষণ আমরা সমস্যা এবং তার পেছনের কারণগুলো নিয়ে কথা বললাম, যা বেশ হতাশাজনক। কিন্তু সূত্রগুলো কি এখান থেকে বেরোনোর কোনো পথের কথা বলেছে? এই খেলাটা থেকে মুক্তির উপায় কি? হ্যাঁ, বলেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মুক্তির পথটা এই খেলাটাকে আরও ভালোভাবে খেলে জেতা নয়, বরং খেলাটাকেই পুরোপুরি অতিক্রম করে যাওয়া। খেলাটাকেই অতিক্রম করা। হ্যাঁ, সমস্যাটা হল আধুনিক সমাজ পুরুষদের শেখায় যে তাদের সুখ বা আত্মসম্মান নির্ভর করে নারীদের কাছ থেকে পাওয়া গুরুত্ব বা ভ্যালিডেশনের ওপর। শোপেনহাওয়ারের দর্শন এই ভ্রমটাকেই ভেঙে দেয়। তিনি বলেছিলেন, আমরা আমাদের নিজেদের কাছ থেকে যে সুখ পাই তা আমাদের চারপাশ থেকে পাওয়া সুখের থেকে অনেক বড়। তার মানে ফোকাসটা বাইরে থেকে নিজের ভেতরে নিয়ে আসা। ঠিক তাই। যে পুরুষরা শেষ পর্যন্ত সফল হয় তারা মেয়েদের মন জয় করার চেষ্টা করে না, তারা নিজেদের জয় করে। তারা নিজেদের জীবনে এমন একটি উদ্দেশ্য বা লক্ষ্য তৈরি করে যা এতটাই বড় আর আনন্দদায়ক হয় যে যে তখন নারীদের মনোযোগ বা ভালোবাসা জীবনের মূল লক্ষ্য থাকে না, একটা বোনাস হয়ে দাঁড়ায়। একদম। এই আত্মনির্ভরশীল বা অটুট পৌরুষ অর্জনের জন্য সূত্রগুলো কিছু নির্দিষ্ট স্তম্ভের কথা বলেছে। সেগুলো কি কি? মূলত ৩টি স্তম্ভের কথা বলা হয়েছে। প্রথমটি হল আর্থিক স্বাধীনতা। টাকা এখানে শুধু বিলাসিতার জন্য নয়, টাকা হল স্বাধীনতার মুদ্রা। যে নিজের অর্থনীতি নিয়ন্ত্রণ করে সে নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। তাকে প্রয়োজনের খাতিরে কোনো অপমানজনক পরিস্থিতিতে থাকতে হয় না। আচ্ছা, আর দ্বিতীয় স্তম্ভটি হল দার্শনিক গভীরতা। এর মানে কি অনেক বই পড়া বা জ্ঞানী হওয়া? ঠিক তা নয়। এর মানে হল সমাজের চাপিয়ে দেওয়া ধারণাগুলোকে প্রশ্ন করার ক্ষমতা। যেমন সুখ মানেই বিয়ে আর সন্তান, বা দামি গাড়ি থাকলেই তুমি সফল। এই ধরনের অটোপাইলট ধারণা থেকে বেরিয়ে এসে নিজের জন্য চিন্তা করা। নিজের জীবনের উদ্দেশ্য এবং মূল্যবোধ কি তা খুঁজে বের করা। ঠিক। এবং তৃতীয় স্তম্ভটি হল শারীরিক দক্ষতা। এটা নিশ্চয়ই শুধু সিক্স প্যাক বানানোর কথা বলছে না। একদমই না। শরীর এখানে শুধু আকর্ষণের যন্ত্র নয়, এটা হলো ইচ্ছাশক্তির বহন। নিজের শরীরকে নিয়ন্ত্রণ করা, শৃঙ্খলা মেনে চলা এবং শারীরিক সক্ষমতা অর্জন করা, এগুলো মানসিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। এক জায়গায় দুর্বলতা অন্য সব জায়গায় দুর্বলতা নিয়ে আসে। শরীরকে জয় করা মানে নিজের মনকেও জয় করা। তাহলে এই তিনটে স্তম্ভ, আর্থিক স্বাধীনতা, দার্শনিক গভীরতা এবং শারীরিক দক্ষতা অর্জন করার পর চূড়ান্ত দর্শনটা কি দাঁড়ায়? চূড়ান্ত দর্শনটি হল, যে পুরুষ ভালোবাসা বা অনুমোদনের জন্য অন্যের পেছনে ছোটা বন্ধ করে দেয়, সে হঠাৎ আবিষ্কার করে যে সেই জিনিসগুলোই তার দিকে আসছে। কারণ সে নিজেকে মরিয়া ভিড় থেকে আলাদা করে ফেলেছে। হ্যাঁ, সে আর পুরস্কার জেতার জন্য দৌড়াচ্ছে না, সে নিজেই পুরস্কারে পরিণত হয়েছে। তার মানে এই জৈবিক খেলাটাকে ঘৃণা বা অস্বীকার না করে এর নিয়মগুলো বুঝে নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে খেলার ফলাফল আপনার অনুকূলে আসে। একদম। যে ছেলেটা এই পুরো চিত্রটা বুঝতে পারে সে আর অভিযোগ করে না, সে মেয়েদের স্বভাবকে ঘৃণা করে না, বরং সেটাকে প্রকৃতির একটি অংশ হিসাবে মেনে নেয় এবং নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দেয়। সে এমন একটি জীবন তৈরি করে যা এতটাই আকর্ষণীয় যে অন্যরা হয় তার মানের সাথে নিজেকে মিলিয়ে নেয় অথবা দূর থেকে প্রশংসা করে। এটা কোনো ব্যক্তিগত যুদ্ধ নয়, এটা হাজার বছরের এক জৈবিক নাটকে নিজের সেরা ভূমিকাটি পালন করা। ঠিক বলেছেন।
দারুণ। তাহলে আজকের এই গভীর আলোচনার মূল বিষয়গুলো যদি আরেকবার দেখি, আমরা শোপেনহাওয়ারের দর্শনের একটি বিশেষ ব্যাখ্যাকে কেন্দ্র করে দেখলাম কিভাবে প্রেমকে একটি জৈবিক প্রক্রিয়া হিসেবে দেখা যায়, সম্পর্কের মধ্যে ক্ষমতার অদৃশ্য নিয়মগুলো কিভাবে কাজ করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কিভাবে বাইরের স্বীকৃতির ঊর্ধ্বে উঠে আত্মনির্ভরশীল হওয়া যায়। আর পুরো আলোচনার শেষে শোপেনহাওয়ারের একটি মূল শিক্ষাই হয়তো আমাদের সাথে থেকে যায়। আর তা হল, সবচেয়ে বিপজ্জনক মিথ্যা সেগুলো নয় যা অন্যেরা আমাদের বলে, বরং সেগুলো যা আমরা প্রতিনিয়ত নিজেদেরকে বলি। এটা সত্যিই ভাবার মতো একটা কথা। এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনা রেখে যেতে চাই। আমাদের হাতে থাকা সূত্র থেকে নেওয়া একটা উদ্ধৃতি ছিল, আমরা অন্য মানুষের মতো হওয়ার জন্য আমাদের নিজেদের 3/4 বিসর্জন দেই। আজকের আলোচনার পর হয়তো আমরা নিজেদেরই প্রশ্নটা করতে পারি, অন্যের কাছ থেকে স্বীকৃতি বা ভালোবাসা পাওয়ার জন্য আমরা নিজেদের কতটা বিসর্জন দিচ্ছি, আর নিজের ভেতরের আসল শক্তি খুঁজে বের করার পথটাই বা কী?